আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসান জাভেদ কায়সার, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের মাত্র 3টা অধ্যায় পড়ে কিভাবে 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাবো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা চলো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসটা দেখে নিই। তো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে মোট 5টা অধ্যায় রয়েছে। 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় কি কি একটু দেখি। প্রথমটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, দ্বিতীয়টা হচ্ছে যৌক্তিক বিভাগ এবং তৃতীয়টা হচ্ছে আরোহের প্রকারভেদ, চতুর্থটা হচ্ছে প্রকল্প, পঞ্চমটা নয়, ষষ্ঠটা হচ্ছে আমার ব্যাখ্যা। তো এখন আমরা 3টা অধ্যায় দেখব, যে 3টা অধ্যায় পড়লে আমরা 7টা সৃজনশীল প্রশ্ন কিভাবে কমন পেতে পারি। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইখানে আমি কি করছি যে যেগুলো টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়েছি, এর সাথে সেই টপিকগুলোর মধ্যে আবার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে আমি 3 স্টার দিয়ে দিয়েছি, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেগুলোতে আমি 2 স্টার দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমরা দেখি, প্রথমে হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা, এর পাশাপাশি যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। এই টপিকটা থেকে আমরা প্রায়ই প্রশ্ন আসতে দেখি যে যৌক্তিক সংজ্ঞা জিনিসটা কি আর বর্ণনা জিনিসটা কি, এদের মধ্যে পার্থক্যটা কি। তো এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংজ্ঞার নিয়ম, আর নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তিগুলো ঘটে, এটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো এইখানে সংজ্ঞার তো নিয়ম যে 5টা আছে তার মধ্য থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর আগে আমি সেগুলোর পরে একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে বাহুল্য সংজ্ঞা ঘটে, অবান্তর লক্ষণ সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে, তারপর রূপক সংজ্ঞা ঘটে যেটা ইম্পর্টেন্ট, দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে এটাও ইম্পর্টেন্ট, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে এটাও ইম্পর্টেন্ট, নৈরর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে এটাও ইম্পর্টেন্ট। এর সাথে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি আর অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তো এই যে অনুপপত্তিগুলো যে ঘটে এগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি এর পাশেই হচ্ছে একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, এগুলো আমরা খুব ভালো করে পড়বো। এর সাথে একটু যৌক্তিক সংজ্ঞার যে সীমাবদ্ধতা আছে, অর্থাৎ যে পদগুলোর আসলে সংজ্ঞা প্রদান করা সম্ভব না সেইটা নিয়েও হয়তো আসতে পারে, এই জন্য এটাকে আমি 1 স্টার দিছি। তবে উপরে যে দুইটা টপিক আছে যে যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা, এর সাথে সংজ্ঞার যে নিয়ম আর নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি আছে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই অধ্যায় থেকে আমরা মাঝে মাঝে 2টা প্রশ্ন আসতে দেখি, আবার মাঝে মাঝে 3টা প্রশ্ন কমন আসতে দেখি। 2টা বা 3টা দুইটাই কমন আসে। তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। তো দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি পড়ব, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ জিনিসটা আসলে কি এইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে যে যৌক্তিক বিভাগে যে নিয়মগুলো আছে আর এই নিয়মগুলো না মানলে যে অনুপপত্তিগুলো ঘটে এটা থেকে মাস্ট প্রশ্ন আসবে। এখন যৌক্তিক বিভাগের 6টা নিয়ম আছে, এই নিয়ম থেকে যে অনুপপত্তিগুলো ঘটে সেগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা অঙ্গগত অনুপপত্তি ঘটে, গুণগত অনুপপত্তি ঘটে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে, তারপর হচ্ছে অতিব্যাপক অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে, পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি ঘটে, আবার উল্লম্ফন বা উৎক্রান্তি বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তো এই অনুপপত্তিগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর পাশে আমার স্টার চিহ্ন দেওয়া আছে। এরপর আরেকটা টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় মাঝে মাঝে, সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। এই জিনিসটা আসলে কি আর এই দ্বিকোটিক বিভাগের সুযোগ সুবিধা কি এটাও আমরা একটু দেখতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই অধ্যায়টা থেকে বেশিরভাগ সময় দেখা গেছে যে 2টা করে প্রশ্ন আসে, 2টা করে প্রশ্ন আসে, তার মধ্যে আমরা নিয়ম আর নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তিগুলো ঘটে এটার উপরে জোর দিব, আর যৌক্তিক সংজ্ঞা ব্যাপারটাকে এটার উপরেও জোর দিব। এরপরে আমরা চলে যাই তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা থেকে দেখা যায় যে 3টার মতো প্রশ্ন চলে আসে। তো এখানে কি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ মানে এমন প্রশ্নে বলবে যে আইডেন্টিফাই করতে বলবে যে এটা কোন আরোহকে নির্দেশ করে, এটা কোন আরোহকে নির্দেশ করে। তো এখানে আমরা বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়বো, এটা থেকে আসার সম্ভাবনা আছে। আর অবৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে আমরা সাদৃশ্যানুমান আর সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কি হয়, এখান থেকে আমরা দেখি যে এই যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যানুমান আছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমার প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। তো বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ থেকে প্রশ্ন আসতে দেখি একটা ক্যাটাগরিতে,
এরপর আমরা সাদৃশ্যানুমান থেকেও প্রশ্ন আসতে দেখি। তো সেখানে সাদৃশ্যানুমান কি, আসলে সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য, এর পাশাপাশি এই যে সাধু আর অসাধু সাদৃশ্যানুমান আছে, অর্থাৎ সাদৃশ্যানুমান যে দুই প্রকার, এই দুই প্রকার সাদৃশ্যানুমান থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। অর্থাৎ এইটা একটা আমরা পার্ট ধরতে পারি, আবার এইটাও একটা পার্ট ধরতে পারি, যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ। এখন এই যে পূর্ণাঙ্গ আরোহ ব্যাপারটা আছে, এটা হচ্ছে অপ্রকৃত আরোহের প্রকারভেদ। তো পূর্ণাঙ্গ আরোহ জিনিসটা আসলে কি, এর বৈশিষ্ট্য। আর এখানে আরেকটা প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত বা যথার্থ আরোহ। এই প্রশ্নটা পরীক্ষায় আসতে দেখা যায়। এরপর আমরা দেখি যে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যকার পার্থক্য। অর্থাৎ আমি তো বললামই যে প্রথমে হয়তো গ নাম্বার প্রশ্নে আইডেন্টিফাই করতে বলবে এটা কোন আরোহ। এখানে হচ্ছে ধরলাম দুইটা দৃষ্টান্ত থাকবে, তো যে কোনো দৃষ্টান্ত 1 নম্বরকে বলবে যে এটা কোন আরোহকে নির্দেশ করতেছে, ঠিক আছে। এরপর বলবে যে দৃষ্টান্ত 1 আর দৃষ্টান্ত 2 এর মধ্যে পার্থক্য। অর্থাৎ এমন হইতে পারে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য, অথবা বৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যানুমানের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে বলতে পারে, বা অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যানুমানের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে বলতে পারে। এর সাথে আরেকটা প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যানুমান আছে, এই সাদৃশ্যানুমানের সাথে পূর্ণাঙ্গ আরোহের যে পার্থক্যটা আছে সেটাও হচ্ছে কি পরীক্ষায় আসতে দেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ, আর বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যানুমান এরা হচ্ছে প্রকৃত আরোহ। তো এদের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসতে দেখা যায়। তো আমি যে বলছিলাম যে মাত্র 3টা অধ্যায় পড়লে 7টা সৃজনশীল প্রশ্ন কমন, ব্যাপারটা এমন যে আমরা দেখলাম যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা থেকে মাঝে মাঝে 2টা বা 3টা প্রশ্ন আসে, এরপর দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতে দেখি, আর তৃতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্নই থাকে, তবে মাঝে মাঝে 2টা প্রশ্ন আসে যখন হচ্ছে কি এই যে আমার যে প্রথম অধ্যায়টা আছে সেখানে যদি 3টা প্রশ্ন আসে তাহলে তৃতীয় অধ্যায় থেকে 2টা আসে, তবে বেশিরভাগ সময় তৃতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসে। তাহলে আমাদের কয়টা হলো, 2 2 4 আর 3 কত হয়, 7 হয়। এই 7টা সৃজনশীল প্রশ্নই আমরা কি দেখাইলাম যে 3টা অধ্যায় পড়লে কিভাবে 7টা সৃজনশীল প্রশ্ন কমন হবে। এর পাশাপাশি বাকি যে 2টা অধ্যায় আছে, এই 2টা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, এগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তো এখানে হচ্ছে কি দেখলাম, এরপরে আমাদের আসলো কি চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে কি প্রকল্প। তো এইখানে প্রকল্প থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রকল্প থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে বললাম যে আইডেন্টিফাই করতে বলতে পারে যে আসলে এটা কোন জিনিসটাকে নির্দেশ করছে, তো সেটা প্রকল্প হইতে পারে। এর পাশাপাশি প্রকল্পের স্তর নিয়েও আলোচনা আসতে পারে, যেমন আমরা জানি যে প্রকল্পের স্তর হচ্ছে 4টা, এই 4টা স্তর নিয়েও আলোচনা পরীক্ষায় আসতে দেখা যায়। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বৈধ প্রকল্পের শর্তাবলী। তো একটা প্রকল্পকে যখন বৈধ হতে লাগবে অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হবে। তো সেই শর্তগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন থাকবে। এরপর প্রকল্প সম্পর্কিত কিছু ধারণা আছে, যে ধারণা থেকে অবশ্যই প্রশ্ন আসে, সেখানে কোন কোন ধারণা আছে আর কোন ধারণাগুলো ইম্পর্টেন্ট আমি সেটাই এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন বাস্তব কারণ থেকে প্রশ্ন আসতে দেখা যায়, তারপর সংকট উত্তরক দৃষ্টান্ত থেকে প্রশ্ন আসতে দেখা যায়। দেখো আমি কিন্তু পাশেই একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, কেন দিয়ে দিয়েছি এর কারণটা হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর কাজ চালানো প্রকল্প থেকেও আমরা প্রশ্ন আসতে দেখি, আবার আমরা কি আরোহ সমন্বয় থেকেও প্রশ্ন আসতে দেখি, এগুলো থেকেই প্রশ্ন আসতে দেখা যায়। এর পাশাপাশি আরও আছে, যেমন প্রতিবেদক অনুকল্প আছে, এটা থেকেও হয়তো প্রশ্ন আসতে পারে। তারপর সংকট উত্তরক যে দৃষ্টান্ত আছে, সংকট উত্তরক পরীক্ষণের যে দৃষ্টান্ত আছে সেটা থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, বাট ওগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আবার আরেকটাও আছে যে ভবিষ্যৎবাণী ক্ষমতা, এটা একটা টপিক আছে, তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমি এখানে দিইনি। আমরা যদি এই বাস্তব কারণ, সংকট উত্তরক দৃষ্টান্ত, কাজ চালানোর প্রকল্প আর আরও সমন্বয় এই 4টা পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা কমন পেতে পারি। এরপরে আমাদের লাস্ট একটা অধ্যায় আছে যার নাম হচ্ছে ব্যাখ্যা। তো ব্যাখ্যা থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ব্যাখ্যা থেকে হয়তো বলতে পারে যে এটা আসলে কোনটাকে নির্দেশ করছে, তো এমন হইতে পারে যে ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে যে এটা, তবে এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি জানো, এই যে ব্যাখ্যার প্রকারভেদ, এটা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এই ব্যাখ্যার প্রকারভেদ অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা আর অবৈজ্ঞানিক, বা আরেকটা নাম হচ্ছে লৌকিক ব্যাখ্যা, এটা থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি, বা
অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। আর ঘ নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা আসবে, যদি যে কোনো একটা ব্যাখ্যা পরীক্ষায় আসে ঘতে অবশ্যই বলবে যে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের মধ্যেকার পার্থক্য। এরপর এখান থেকে একটা প্রশ্ন আসে, এই ক্যাটাগরি থেকে একটা প্রশ্ন আসে, আরেকটা যে ক্যাটাগরি সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ আছে এটা থেকে একটা প্রশ্ন আসে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার আমার মোট 3টা রূপ আছে। এই 3টা রূপের মধ্যে প্রথমটা হচ্ছে আমার কি বিশ্লেষণ, দ্বিতীয়টা শৃঙ্খল যোজন, একটা হচ্ছে অন্তর্ভুক্তি। তো এই 3টা টপিক থেকে প্রশ্ন আসে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপকে হচ্ছে এটা নির্দেশ করেছে। তো এটা থেকে প্রশ্ন আসে। তো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে সচরাচর 2টা। কয়টা? 2টা। আর উপরে যে প্রকল্প অধ্যায়টা বললাম সেটা থেকেও 2টা প্রশ্ন আসে। তো এইভাবে মোট সব মিলায় 11টা প্রশ্ন হবে। তো আমি চেষ্টা করছি তোমাদের কিভাবে মাত্র 3টা অধ্যায় পরে আমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন নেব, এর পাশাপাশি আরও যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে অধ্যায় ভিত্তিক করে আমি সেগুলো দেখাইছি। এখানে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমি নিয়ে আসছি, সবগুলোই গুরুত্বপূর্ণ যা লেখা আছে, এর সাথে গুরুত্বপূর্ণের আবার গুরুত্বপূর্ণ কোনগুলো আমি সেগুলো নিয়েও আলোচনা করছি, এমনকি দেখাই দিছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমাদের সাথে আরও কোনো এক সাজেশন ভিডিওতে দেখা হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।